Drinking alcohol and smoking is injurious to health. কি হয়েছে লেস্ট্রেড? খুন মিস্টার হোমস, খুন। রক্তের পুকুরের মধ্যে যেন সাঁতার কাটছিল। গলাটা ধারালো অস্ত্রের কোপে একেবারে হাঁ হয়ে রয়েছে। চোখের পলকেই আমরা কিছু বোঝবার এবং সাবধান হওয়ার আগেই নিঃশব্দে দুহাট হয়ে খুলে গেল বাগানের দরজা। খড়বগায় কৃষ্ণবর্ণ একটা মূর্তি বাদরের মতো দ্রুত এবং ক্ষিপ্র পদক্ষেপে তীর বেগে ছুটে গেল বাগানের পথে। রাস্কাল কোথাকার! হ্যাঁ, আমি ওকে চিনি। রাগে লাল হয়ে উঠল তার মুখ। নীল নীল চোখের উপর দড়ির মতো ফুটে উঠল কপালের শিরাগুলো। কোনো কথা নয়, তার সাথে বেপ্য সম্পর্কে কোনো কথা নয়, আমার একান্ত অনুরোধ। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য আবারও স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী অবলম্বনে দি অ্যাডভেঞ্চার অফ দ্য সিক্স নেপোলিয়ান। গল্পের প্রধান চরিত্রে শার্লক হোমস এবং মিস্টার লেস্ট্রেড। আর আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে শুরু হচ্ছে দি অ্যাডভেঞ্চার অফ দ্য সিক্স নেপোলিয়ান। প্রায় সন্ধ্যাতেই আমাদের ঘরে আসতেন স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার লেস্ট্রেড। সেদিন সন্ধ্যাতেও খবরের কাগজ আর আবহাওয়া সম্বন্ধে আলাপ আলোচনা করবার পর চুপচাপ বসেছিল লেস্ট্রেড। আনমনা আর চিন্তামগ্ন মুখে সিগারেট টানছিল অনেকক্ষণ ধরে। তার তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে হোমস জিজ্ঞাসা করল, ব্যাপার কি লেস্ট্রেড? আজ আপনার কাছে জবর খবর আছে বলে মনে হচ্ছে। লেস্ট্রেড বলল, ঠিকই ধরেছেন মিস্টার হোমস, বাস্তবিকই বড় চিন্তায় পড়েছি। আমার মনে হয় এটা আমাদের আওতায় না এসে ডক্টর ওয়াটসনের এখতিয়ারে আসা উচিত। কেন, অসুখ বিসুখ হলো নাকি? শুধলাম আমি। উন্মত্তই বলতে পারেন, তাও আশ্চর্য রকমের খ্যাপামো। আচ্ছা, আপনি কি মনে করেন আজও আমাদের সমাজে সেই প্রথম নেপোলিয়ানের উপর তীব্র ঘৃণা নিয়ে লোক বেঁচে আছে এবং তার যা প্রতিমূর্তি পাচ্ছে তাই ভেঙে চুরমার করে ফেলছে? হেলান দিয়ে বসল হোমস। তারপর বলল, এসব নিয়ে মাথা ঘামানোর আমার বিশেষ সময় নেই। হ্যাঁ, যা বলেছেন, আমার মতো তাই। এ নিয়ে আমিও মোটে মাথা ঘামাতাম না যদি না লোকটা পরের মূর্তিটা চুরি করত। চুরি চামারি শুরু হতেই পুলিশের টনক নড়েছে, মানে নাড়াতে বাধ্য করেছে। চুরি চামারি? আবার সিধে হয়ে বসে হোমস বলল, বেশ ইন্টারেস্টিং। তাহলে একবার গোড়া থেকে ব্যাপারটা খুলে বলো লেস্ট্রেড। নোটবুকটা বার করে স্মৃতিকে ঝালিয়ে নিল লেস্ট্রেড। তারপর বলল, প্রথম ঘটনাটা ঘটে আজ থেকে ঠিক 4 দিন আগে মর্স হাডসনের দোকানে। দোকানটা ক্যানিংটন রোডে। মূর্তি আর ছবি ছাড়া অন্য কিছু বিক্রি হয় না সেখানে। সেদিন সামান্যক্ষণের জন্য সামনের দরজা ছেড়ে ভিতরের দিকে গিয়েছিল কাউন্টারের কর্মচারী। হঠাৎ দমার শব্দ শুনে ছুটে এসে দেখে কি নেপোলিয়নের একটা মূর্তি চুরমার হয়ে পড়ে রয়েছে মেঝের উপর। কাউন্টারের উপরে আরও অনেকগুলো মূর্তির সাথে এ মূর্তিটাও সাজানো ছিল। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ রাস্তায় বেরিয়ে পড়ল সে, কিন্তু সন্দেহজনক কাউকেই দেখতে পেল না। কয়েকজন অবশ্য বলল যে একটা লোককে তীর বেগে দোকানের ভেতর থেকে বেরিয়ে উধাও হয়ে যেতে দেখেছে তারা। সে লোকটাকে যে কি করে চিনে বার করা যাবে সেরকম নিশানা তারা দিতে পারল না। সবাই ভাবলে নিশ্চয়ই কোনো নচ্ছার লোকের বিটলামো। এরকম বদমাশি তো হামেশাই হচ্ছে এ শহরে। কাজেই এই সামান্য বিষয় নিয়ে তারা মাথা না ঘামিয়ে
বিটের কনস্টেবলকে জানানো হলো খবরটা। তাদের কর্তব্য শেষ হলো ওইখানেই, কেননা মাত্র কয়েক সিলিং দামের সস্তা একটা প্লাস্টারের ছাঁচ ভাঙা ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। কাজেই এ নিয়ে আর জোরালো তদন্তের প্রয়োজন কেউ মনে করেনি। কিন্তু দ্বিতীয় ঘটনাটা আরও আশ্চর্য রকমের এবং এত সহজে উড়িয়ে দেওয়ার মতো নয়। কাল রাতের ব্যাপার। ক্যানিংটন রোডে ওই মর্স হাডসনের দোকানের সখানে গজের মধ্যে ডক্টর বার্নিকাট বলে একজন থাকেন। ডক্টর বার্নিকাট নেপোলিয়নের দারুণ ভক্ত এবং 24 ঘন্টা তার প্রশংসায় পঞ্চমুখ। বাড়িতেও তিনি সংগ্রহ করে রেখেছেন রাশি রাশি বই, ছবি আর দুষ্প্রাপ্য জিনিস। বলা বলল সবই সম্রাট নেপোলিয়ন সংক্রান্ত। কিছুদিন আগে মর্স হাডসনের দোকান থেকে তিনি দুটো প্লাস্টারের ছাঁচ কেনেন। একই ছাঁচ থেকে তৈরি দুটো মূর্তিতে শিল্পী নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল নেপোলিয়নের বিখ্যাত আবক্ষ রূপটুকু। ভাস্কর একজন ফরাসি, নাম ডিভাইন। ডক্টর বার্নিকাট একটা মূর্তিকে রেখেছিল তার কেনিংটন রোডের হলঘরে, আর একটি লোয়ার ব্রিক্সটনের সার্জারিতে ম্যান্টল পিসের উপর। আজ সকালে নিচের হলঘরে নেমে এসে রীতিমতো অবাক হয়ে গেলেন ডক্টর বার্নিকাট। দেখলেন অদ্ভুত এক চোর গতরাতে তার অনধিকার প্রবেশ চিহ্ন রেখে গিয়েছে হলঘরে। অদ্ভুত এই কারণেই যে রাশি রাশি মূর্তির মধ্যে থেকে চোর শুধু বেছে নিয়েছে নেপোলিয়নের মূর্তিটাই, এবং তাও বাগানের দেয়ালে দারুণ আক্রোশে আঁচড়ে ভেঙে রেণু রেণু করে রেখে গিয়েছে। সবকটা টুকরোই পাওয়া গিয়েছে দেওয়ালের নিচে। বেশ উত্তেজিত হয়ে হাত রগড়াতে রগড়াতে হোমস বলল, কেসটার মধ্যে বেশ অভিনবত্ব আছে দেখছি। আমি জানতাম আপনি খুশি হবেনই, কিন্তু এখনও শেষ হয়নি আমার কাহিনী। সেদিন দুপুর 12টায় সার্জারিতে আসার পরেই চক্ষু স্থির হয়ে গেল ডক্টর বার্নিকাটের। দেখলেন সেখানেও চোর ঢুকেছিল গত রাত্রে। জানালা খোলা আর ঘরময় ছত্রাকার হয়ে পড়েছে তার অতি প্রিয় নেপোলিয়নের অগুন্তি ভাঙা টুকরো। এক্ষেত্রে অবশ্য ম্যান্টল পিসের ওপরেই আছড়ে গুঁড়ো করা হয়েছে মূর্তিটাকে। কিন্তু কোনো ক্ষেত্রেই এমন কোনো সূত্র পড়ে নেই যাকে নিয়ে এই পাগলই বলুন বা বদমাশিই বলুন লোকটার কোনো হদিস খুঁজে বের করতে পারি। এখন আপনিই বলুন মিস্টার হোমস, এখন আমার কি করা উচিত? বাস্তবে কি লেস্ট্রেড, সবকটা ঘটনাই শুধু অদ্ভুত নয়, কিংভূত। যাই হোক, আমার একটা জিজ্ঞাসা আছে। মর্স হাডসনের দোকানে যে মূর্তিটা গুঁড়ো হয়েছে আর ডক্টর বার্নিকাটের যে মূর্তি দুটো চুরমার হয়েছে, সবকটাই কি একই ছাঁচ থেকে তৈরি? হ্যাঁ। তাহলে তো তোমার থিওরিটাই নাকচ হয়ে যাচ্ছে। তোমার ধারণা নেপোলিয়নের ওপর কেউ তীব্র বিদ্বেষ নিয়ে সমানে মূর্তি ভেঙে চলেছে। এ ধারণা ভুল এই কারণেই যে এ শহরে শক্তিমান সম্রাট নেপোলিয়নের শত শত মূর্তির মধ্যে এই আধখ্যাপা কালা পাহাড়ের পক্ষে একই ছাঁচে তৈরি 3টে মূর্তি পরপর ভেঙে ফেলা অসম্ভব নয়। এই রকম ধরনের কাকতালীয় কল্পনাও একটু বাড়াবাড়ি হয়ে যায়। লেস্ট্রেড বলল, আপনার মতো আমিও ভেবেছিলাম মিস্টার হোমস, কিন্তু ভাববার আরেকটা দিকও আছে। লন্ডনের ওই অঞ্চলে আবক্ষ মূর্তি কেনাবেচা করে শুধুমাত্র একজনই, মর্স হাডসন। আর শুধু এই 3টে মূর্তিই বেশ কয়েক বছর ধরে পড়েছিল তার দোকানে। সুতরাং আপনার কথা মতো শহরে শত শত মূর্তি থাকলেও শুধু এই 3টে মূর্তিই ছিল এ অঞ্চলে। কাজেই কোনো স্থানীয় অতি উৎসাহী পক্ষে এই 3টে দিয়েই কাজ শুরু করা অসম্ভব নয়। আপনি কি বলেন ডক্টর ওয়াটসন? আমি বললাম, হ্যাঁ, মনোম্যানিক বা ব্যতিগ্রস্ত মানুষ যে কত কি করতে পারে তার কোনো ধারণা নেই। এই মানসিক অবস্থাকেই আধুনিক ফরাসি বিজ্ঞানীরা আইডিফেক্স নাম দিয়েছেন। মাথা নাড়তে নাড়তে হোমস বলল, মাই ডিয়ার ওয়াটসন, এটা হতে পারে না। এই কারণেই যে আইডিফিক্সতে আচ্ছন্ন হয়ে গেলেও কোনো ব্যতিগ্রস্তের পক্ষেই মূর্তিগুলোর ঠিকানা খুঁজে বার করা সম্ভব নয়। বেশ, তাই যদি হয় তাহলে তোমার বক্তব্যটাই শুনি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি শুধু দেখছি যে ভদ্রলোকের খাপছাড়া কার্যকলাপের মধ্যেও একটা বিশেষ পদ্ধতি আছে
যেমন ধরো না ডক্টর বার্নিকটের হলঘরে, যেখানে সামান্য শব্দ হলেই বাড়ির লোক জেগে উঠতে পারে। কাজেই মূর্তিটাকে না ভেঙে নিয়ে যাওয়া হয়েছে বাগানে, যেখানে দেওয়ালের ওপর আছাড় মারা সত্ত্বেও কারোর ঘুম ভাঙেনি। আবার সার্জারিতেও যেখানে এত সাবধান না হলেও চলবে, সেখানে মূর্তিটাকে তুলে নিয়ে আছাড় মারা হয়েছে, যেখানে সেটা ছিল সেই মেল্টন পিসের ওপরেই। ঠিক সেই কারণেই 3টে মূর্তি ভাঙার গল্প শুনে আমি হাসাহাসি করতে চাই না। এই আশ্চর্য ঘটনাগুলোর পর নতুন কিছু যদি আবার ঘটে, তাহলে অনুগ্রহ করে আমাকে জানাতে ভুলো না লেস্ট্রেড। আমি তাতে সত্যি খুবই খুশি হব। পরের দিন সকালে তখনও আমি শোবার ঘরে সাজগোজ করছি। এমন সময় দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকলো হোমস। হাতে তার একটা টেলিগ্রাম। খবর চলে এসেছে মাই ডিয়ার ফ্রেন্ড। টেলিগ্রামটা সেই পড়ে শোনালো। এক্ষুনি চলে আসুন 131 পি স্ট্রিট, কেনসিংটন, লেস্ট্রেড। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম পিট স্ট্রিটে। লন্ডনের একটি অতি চঞ্চল জীবনধারা ঠিক পাশেই যেন একটি স্থির জলাশয়, ছোট্ট অথচ শান্ত। 131 নম্বর বাড়িটাকে পেলাম এক সারি বাড়ির মাঝখানে। সারির প্রত্যেকটি বাড়ি সাদাসিধে গড়নের, সুন্দর না হলেও সৌম্য। গাড়ির মধ্যে থেকেই দেখতে পেলাম বাড়ির সামনের রেলিংয়ে সারি দিয়ে দাঁড়িয়ে গেছে ছোটোখাটো একটা উৎসুক জনতা। লেস্ট্রেড খুব গম্ভীর মুখে আমাদের এগিয়ে নিতে এলো। ওর পিছু পিছু বসবার ঘরে এসে দেখলাম ঘরের এমোর থেকে ওমর পর্যন্ত অত্যন্ত উত্তেজিতভাবে পায়চারি করছেন একজন প্রৌঢ়। চুল উস্কো খুস্কো, পরনে ফানেলের ড্রেসিং গ্রাউন্ড। আলাপ পরিচয় হলো। শুনলাম ইনি সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটার মিস্টার হোরেস হার্কার, এ বাড়ির মালিক এবং সাংবাদিক। লেস্ট্রেড বলল, মিস্টার হোমস, আবার সেই নেপোলিয়নের মূর্তি। গত রাত্রে আপনার খুব আগ্রহ দেখেছিলাম এ ব্যাপারে, তাই ভাবলাম আপনাকে একবার খবর দিই। কেসটা আর তাচ্ছিল্য করার মতো নয়, খুবই গুরুতর হয়ে দাঁড়িয়েছে। কি হয়েছে লেস্ট্রেড? খুন মিস্টার হোমস, খুন। মিস্টার হার্কার, এদের সমস্ত ব্যাপারটা খুলে বলুন, কিছুই বাদ দেবেন না। বিষণ্ণ মুখে আমাদের পানে তাকালেন মিস্টার হার্কার। বললেন, রীতিমতো তাজ্জব বনে গেছি আমি। মাস 4 আগে নেপোলিয়নের একটা আবক্ষ মূর্তি কিনেছিলাম এই ঘরে রাখবো বলে। যত গন্ডগোল মনে হচ্ছে ওই মূর্তিকে নিয়েই। স্টেশন থেকে 2 পা গেলেই হার্ডিং ব্রাদার্সের দোকান। মূর্তিটা তাদের দোকান থেকেই কিনেছিলাম। আমার সাংবাদিকতার বেশিরভাগ কাজই সারতে হয় রাত্রে। লিখতে লিখতে রাত 2-3টে তো হামেশাই বাজে। কাল রাতেও হয়েছে তাই। উপরতলার পিছন দিকে আমার ঘরে একটানা লিখে চলেছি। রাত তখন প্রায় 3টে। হঠাৎ মনে হলো নিচের তলা সিঁড়িতে কিসের যেন একটা শব্দ হচ্ছে। কান খাড়া করে বসে রইলাম কিছুক্ষণ, কিন্তু কিছুই আর শুনতে পেলাম না। শব্দটা যে বাইরে সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ঠিক তার মিনিট 5 পরেই আচমকা এক ভয়াবহ আর্তনাদ ভেসে এলো কানে। মিস্টার হোমস, অনেক রকম চিৎকার সারা জীবন শুনেছি, কিন্তু এই রকম রক্তহীন করা শব্দ আমি কখনোই শুনিনি। যতদিন বেঁচে থাকবো এই চিৎকার আমি ভুলবো না কিছুতেই। মিনিট খানেক কি 2 এইভাবে পাথরের মতো বসে রইলাম। তারপর চুল্লি খোঁচাবার লোহার ডান্ডাটা নিয়ে গেলাম নিচের ঘরে। ঢুকে দেখলাম জানালা 2 হাত করে খোলা, এবং পর মুহূর্তেই বুঝলাম ম্যান্টল পিসের উপর থেকে উধাও হয়েছে নেপোলিয়নের মূর্তিটা। কিন্তু কিছুতেই আমি বুঝে উঠতে পারছি না যে এইরকম একটা জিনিস চুরি করে কি লাভ। সামান্য একটা প্লাস্টারের ছাঁচ বই তো কিছুই নয়, আর কতই বা তার দাম। আপনি তো দেখতেই পাচ্ছেন মিস্টার হোমস, লম্বা একটা লাফ মেরে জানালা থেকে সামনের দরজার ধাপেতে পৌঁছানো এমন কিছু কঠিন নয়। চোর মহাপ্রভুও নিশ্চয়ই সেই পথেই উধাও হয়েছেন।
এই মনে করে তৎক্ষণাৎ ঘুরে গিয়ে খুলে ফেললাম সামনের দরজা। অন্ধকারের মাঝে পা বাড়িয়েই হোঁচট খেলাম একটা মৃতদেহের উপর। চৌকাঠের ঠিক সামনেই পড়েছিল লাশটা। দৌড়ে গিয়ে আলো এনে দেখলাম শুধু রক্ত আর রক্ত। রক্তের পুকুরের মধ্যে যেন সাঁতার কাটছে লোকটা। গলাটা ধারালো অস্ত্রের কোপে একেবারে হাঁ হয়ে রয়েছে। চিত হয়েই পড়েছিল দেহটা, হাঁটু দুটো গুটোনো, মুখটা বিভৎসভাবে হাঁ করা। স্বপ্নের মধ্যেও সেই দৃশ্য আমি কখনোই ভুলতে পারবো না। আমার কাছে পুলিশের হুইসেল ছিল, কিন্তু বাজানোর পরেই বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কেননা এরপর কি হয়েছে তা আমার আর মনে নেই। চোখ খুলে দেখলাম হল ঘরে আমার উপর ঝুঁকে পড়ে দাঁড়িয়ে রয়েছেন একজন পুলিশের লোক। হোমস জিজ্ঞাসা করে, তাহলে খুন হলো কে? জবাব দেয় লেস্ট্রেড, চেনার কোনো উপায় নেই। মর্গে গেলেই লাশটা দেখতে পাবেন, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা 1 ইঞ্চিও এগোতে পারিনি। লোকটা বেশ লম্বা, রোদে পোড়া তামাটে গায়ের রং, রীতিমতো শক্তিমান। বয়স ওই 30-এর ওদিকেই নয়। জামা কাপড় সস্তা দামের, অথচ তাকে দেখলে সাময়িক বলে মনে হয় না। পাশেই থই থই রক্তের মাঝে সিংহের হাতলওয়ালা একটা ছুরি পড়েছিল। এই ছুরি দিয়েই কাজ ছাড়া হয়েছে কিনা অথবা তা মৃত লোকটার কিনা তা আমি জানি না। জামা কাপড়ের কোনো নাম পাইনি। পকেটে একটা আপেল, কিছু সরু দড়ি, 1 শিলিং দামের লন্ডনের একটা ম্যাপ, আর একটা ফটোগ্রাফ ছাড়া আর কিছুই ছিল না। এই দেখুন, এই সেই ফটোগ্রাফটা। ছবিটা যে একটা ছোট ক্যামেরা থেকে নেওয়া স্ন্যাপশট তা দেখলেই বোঝা যায়। লোকটার চেহারা চোখা চোখা, বানরের মতো চনমনে, মোটা মোটা ভুরু, আর অনেকটা বেবুনের চোয়ালের মতো মুখের তলার অংশটা খানিকটা ঠেলে বেরিয়ে এসেছে। সতর্ক চোখে ছবিটা দেখে হোমস বলল, আর মূর্তিটার কি হলো? আপনি আসার ঠিক আগেই খবর পেলাম। ক্যামডেনে হাউস রোডে একটা খালি বাড়ির সামনে বাগানে পাওয়া গিয়েছে মূর্তিটাকে। আজ তো অবশ্য নয়, টুকরো টুকরো অবস্থায়। ওই দিকেই যাচ্ছি, আপনি আসবেন নাকি? সে কথা আর বলতে, তার আগে চট করে একবার চোখ বুলিয়ে নি। কার্পেট আর জানালা পরীক্ষা করে বলল হোমস, হয় লোকটার বেশ লম্বা লম্বা ঠ্যাং আছে, আর না হয় বেশ করিতকর্মা পুরুষে। এতখানি জায়গা টপকে জানলার কিনারায় পৌঁছে জানলা খোলাটা কম বাহাদুরির কাজ নয়, ফিরে আসা বরং অনেক সোজা। মিস্টার হরে সরকার আমাদের সাথে আসছেন নাকি? গেলে আপনার মূর্তির চরম পরিণতিটা একবার দেখতে পেতেন। লেখবার টেবিলে শুকনো মুখে বসেছিলেন মিস্টার হারকার। বললেন, না মশাই, যা হয় একটা কিছু খাড়া করার চেষ্টা করতে হবে এখন। সবকটা ইভিনিং পেপারের প্রথম সংস্করণে যে আদ্যপ্রান্ত খবরটা বেরিয়ে গেছে এতক্ষণে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। ভীষণ দেরি করে ফেলেছি। দোরগোড়ায় দারুণ খুন, আর আমি কি না। ঘর থেকে বেরোতে বেরোতে শুনলাম ফুলস্ক্যাপ কাগজের উপর জার্নালিস্টের কলম আর্তনাদ করে ছুটে চলেছে। চূর্ণ বিচূর্ণ মূর্তিটাকে পাওয়া গেছে মাত্র কয়েকশো গজ দূরে। মহাপরাক্রমশীল সম্রাটের এমন শোচনীয় পরিণতি দেখলাম এই প্রথম। আততায়ীর অন্তরে তার প্রতি নিদারুণ ঘৃণা যে কতটা, তার রেণু রেণু অংশগুলো দেখলেই খানিকটা বুঝতে পারা যায়। ঘরের এদিকে ওদিকে ছড়িয়েছিল শতধা চূর্ণ টুকরোগুলো। হোমস কয়েকটা পরীক্ষা করল। তার নিবিষ্ট চোখ আর হাবভাব দেখে বুঝলাম শেষ পর্যন্ত একটা সূত্রের সন্ধান পেয়েছে সে। হলো? শুধু লেস্ট্রেড। 2 কাঁধ ঝাঁকিয়ে হোমস বললে, তুড়ি মেরে কি আর কুয়াশা কাটানো যায়? এখনো অনেক অনেক পথ মারিয়ে যেতে হবে। তবু কি জানো, 2-1টা ঘটনার মধ্যে কিছু কিছু ইশারা আমি পাচ্ছি। আমাদের উচিত এখন এই নিয়ে কাজ শুরু করা। তুচ্ছ মূর্তি দখল করাই মানুষের প্রাণের চেয়ে বেশি মূল্যবান মনে করেন আমাদের অজ্ঞাত এই ক্রিমিনাল ভদ্রলোকটি। এই হলো গিয়ে তার প্রথম পয়েন্ট।
তারপরের সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে মূর্তি চুরমার করাই যদি লোকটার মুখ্য উদ্দেশ্য হতো, তাহলে প্রতিবারেই দেখা যাচ্ছে মূর্তি হাতে পেয়েও সে তক্ষুনি বাড়ির বাইরে গিয়ে ভাঙছে না। আর এক স্যাঙাতের চোখে চোখ পড়ে যাওয়ায় নিশ্চয়ই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল সে। তাছাড়া ধস্তাধস্তিও তো কম হয়নি। তা খুবই সম্ভব। তবুও আর একটা জিনিসের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। মূর্তিটা চুরমার হয়েছে এইখানেই, অর্থাৎ এই বাগানের মধ্যে। আচ্ছা, ওই বাড়িটার অবস্থান লক্ষ্য করেছো তুমি? লেস্ট্রেড বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখে বলল, বাড়িটা খালি দেখেই সে বুঝেছিল বাগানে মূর্তি আচলে কারো ছুটে আসার সম্ভাবনা নেই। ভালো কথা, কিন্তু মূর্তিটা চুরি করে এই বাগানে আসার পথেই তো আর একটা বাগান পড়ছে। তার পক্ষে সেইটাতেই ঢোকা উচিত ছিল, নয় কি? বিশেষ করে চোরাইমাল হাতে কারোর সাথে মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা যখন রয়েছে। আমি হার মানলাম মিস্টার হোমস, বলল লেস্ট্রেড। মাথার উপর রাস্তার বাদিটার দিকে আঙুল তুলে দেখালো হোমস। সে যা করতে এসেছিল তা সে ওখানে দেখতে পাবে না বলেই এসেছিল। ওদিককার বাগানে সেই সম্ভাবনা ছিল না, আর এই হলো তার কারণ। বাইজোপ, হ্যাঁ ঠিকই তো। লাফিয়ে উঠল গোয়েন্দা প্রবর। হ্যাঁ, এখন আমার মনে পড়েছে সব। মিস্টার বার্নিকটের মূর্তিটাও তার লাল আলো থেকে বেশি দূরে ভাঙা হয়নি মিস্টার হোমস। তা না হয় হলো, কিন্তু এ নিয়ে আমরা করব কি? মনে রাখবে, নোট করে রাখবে, ঘটনাচক্রে কাজে লেগে যেতেই পারে। যাই হোক, এখন তুমিই বলো, কিভাবে এগোতে চাও তুমি? আমার মতে মৃত লোকটাকে শনাক্ত করলেই অনেকটা কাজ এগিয়ে যাবে। আসল কাজ তো এইটাই, খুব কঠিন অবশ্য নয়। লোকটা ঠিকুজি জানা গেলেই আর তার সাঙ্গপঙ্গদের হদিশ পাওয়া গেলেই গত রাতে পিচ স্ট্রিটে সে কী করতে গিয়েছিল এবং মিস্টার হোরে সরকারের বাড়িতে কার সাথে দেখা হওয়া মাত্র অক্কা পেয়েছে তাও জানা যাবে। আপনি কি মনে করেন মিস্টার হোমস? নিঃসন্দেহে তাই। তবে কি জানো, আমার কার্যপদ্ধতি ঠিক তোমার মতো হবে না। তবে কি করতে চান আপনি? তা বললে তুমি নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারবে না। আমি বলি কি, আমরা যে যার নিজেদের পদ্ধতিতে কাজ করে যাই। আমি থাকি আমার লাইনে আর তুমি থাকো তোমার লাইনে। পরে আমরা একসাথে বসে পরস্পরকে সাহায্য করতে পারবো। বেশ, তাই হোক। পিট স্ট্রিট যদি যাও, এখন মিস্টার হোরে সরকারের সাথে তোমার দেখা হতে পারে। তাকে বলো আমার মন স্থির হয়ে গেছে। গত রাত্রে তার বাড়িতে যে অত্যন্ত বিপজ্জনক প্রকৃতির এক খুনে পাগল নেপোলিয়ান বিদ্বেষে আচ্ছন্ন হয়ে খুন খারাপি করে গেছে, সে বিষয়ে আমি নিশ্চিন্ত। এ খবরটা জানলে তার অনেকটা সুবিধেই হবে। বড় বড় চোখে তাকিয়ে রইল লেস্ট্রেড। আপনি কি সত্যি সত্যি তাই বিশ্বাস করেন নাকি? মুচকি হাসল হোমস। বেশ, তা হয়তো করি না, কিন্তু এ খবরটা শুনলে মিস্টার হোরে সরকার তো খুশি হবেনি। সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটের গ্রাহকেরাও খুশি হবেন। লেস্ট্রেড, আজ সন্ধে 6টায় বেকার স্ট্রিটে আমার সাথে তুমি দেখা করলে অত্যন্ত খুশি হব। ততক্ষণ পর্যন্ত মৃতের পকেটে পাওয়া এই ফটোগ্রাফটা রইল আমার কাছে। হাঁটতে হাঁটতে আমি আর হোমস চলে এলাম হাই স্ট্রিটে, হার্ডিং ব্রাদার্সের দোকানের সামনে। মূর্তিটা কেনা হয়েছিল এখান থেকেই। একজন ছোকরা কর্মচারী ছিল দোকানে। হোমসের প্রশ্ন শুনে বললে যে সে নিজেই নতুন এসেছে দোকানে। মিস্টার হার্ডিংও বিকেলের আগে আসেন না, কাজেই তার পক্ষে কোনো খবর দেওয়া সম্ভব নয়। শুনে হোমসের মুখে ফুটে উঠল যুৎপথ হতাশা আর বিরক্তি। কিছুক্ষণ পরে অবশ্য বলল, সবকিছুই যে আমাদের অনুকূল হবে এইরকম আশা করাই উচিত নয়। কি বলো ওয়াটসন? মিস্টার হার্ডিং ফিরে এলে বিকেলেই আসতে হবে আমাদের। কিভাবে কাজ শুরু করছি তা নিশ্চয়ই অনুমান করতে পারছো তুমি। মূর্তিগুলো এসেছে যেখান থেকে, আমি পৌঁছতে চাই সেইখানেই।
বেচারীদের এই রকম দুরবস্থার মূলে যদি কোনো অদ্ভুত কারণ থাকে, তা জানা যাবে উৎপত্তি স্থানে পৌঁছতে পারলেই। এখন আপাতত কেনিংটন রোডে মিস্টার মর্স হাডসনের কাছে যাওয়া যাক। তাকে দিয়ে সমস্যার জট যদি খানিকটা খুলতে পারে। একটা গাড়ি নিয়ে ঘন্টাখানেকের মধ্যেই ছবিওয়ালার দোকানে পৌঁছে গেলাম। ভদ্রলোকের চেহারা ছোটখাটো হলেও বেশ মজবুত, লাল মুখ, হাব ভাব একটু ঝাঁঝালো। হোমসের প্রশ্নে তড়বড় করে বলে চললেন ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ স্যার, আমারই কাউন্টার। ট্যাক্সগুলো যে কেন দিই তাই বুঝতে পারি না। বদমাশরা এসে আমার জিনিসপত্র যদি ভেঙে তছনছি করে গেল, তাহলে এসব দিয়ে লাভ কি আমার? হ্যাঁ হ্যাঁ, ডক্টর বর্নিকটের মূর্তি দুটো আমি বিক্রি করেছিলাম। কি লজ্জার কথা! ছি ছি ছি! আমি তো বলবো রীতিমতো একটা নিওলিস্ট প্লট। অ্যানিকস ছাড়া আর কেউ এমনভাবে মূর্তি চুরি মার করতে পারে না। আমি তো ওদের রেড রিপাবলিকান বলি। কোত্থেকে পেয়েছে মূর্তিগুলো? তার সঙ্গে এ ব্যাপারে কী সম্বন্ধ বুঝি? বেশ, আপনি যদি একান্তই জানতে চান তাহলে শুনুন। স্টেপলিয়ন চার্চ স্ট্রিটে গোল্ডার অ্যান্ড কোম্পানি থেকে কিনেছিলাম। 20 বছর ধরে তারা ব্যবসা করছি, আর নামও খুব। কটা গেছিলাম? 3টে, 2টো, ওই একটা, মোট 3টে। 2টো তো ডক্টর বার্নিকটই নিয়েছিলেন, আরেকটা তো দিনে দুপুরে এই গুঁড়ো হলো আমার কাউন্টারে। ফটোগ্রাফটা কার? না না না, আমি চিনি না। হ্যাঁ হ্যাঁ, একটু একটু চেনা চেনা লাগছে মনে হচ্ছে। আরে আরে, এ তো দেখছি বেপু। লোকটা ইটালিয়ান। ঠিক 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 কাজ করতো, আমার অনেক কাজ করে দিত বেপু। খোদের কাজটা যে একটু জানতো, সোনালির রং ধরতে পারতো, আর একটু টুকটাক কাজ অনেক রকম পারতো। গত সপ্তাহে সিলের মতো এসেছিল লোকটা। তারপর আর কোনো খোঁজ খবর পাইনি ওর। কোত্থেকে এসেছে আর কোথায় বা গেছে তাও অত খবর আমি রাখি না। ওখানে থাকার সময় ওর সঙ্গে আমার কোনো খিটিমিটি লাগেনি। ওর বিরুদ্ধে আমার কিচ্ছু বলার নেই। মূর্তি চুরমার হওয়ার দিন 2 আগে বেপো সেফের মতো এসেছিল। দোকান থেকে বেরিয়ে এসে হোমস বলল, মন্দ কি? মর্স হাডসনের কাছ থেকে যা যা আশা করছিলাম সবই পেয়েছি। কেনিংটন আর কেনসিংটন 2 জায়গাতেই পাচ্ছি বেপ্পুর অস্তিত্ব। 10 মাইল গাড়িতে আসা বৃথা যায়নি দেখছি। ওয়াটসন, এইবার যাওয়া যাক স্টেপনির গিল্ডার অ্যান্ড কোম্পানিতে। মূর্তিগুলোর উৎপত্তি ওইখান থেকেই তখন ওখান থেকে কিছু না কিছু সাহায্য আমরা পাবই। দ্রুত বেগে আমরা একে একে পেরিয়ে এলাম বিলাসী লন্ডন, হোটেল, থিয়েটার, সাহিত্যিক, ব্যবসায়ী এবং সবশেষে সমুদ্র তীরের লন্ডন। যা খুঁজছিলাম তা পেলাম এখানেই। খোলামেলা একটা জায়গা। এক সময় বোধ হয় এখানে ধনী লন্ডন ব্যবসায়ীদের আস্তানা ছিল, কিন্তু আজ গড়ে উঠেছে হরেক রকম মূর্তি তৈরির কারখানা। বাইরে বিরাট উঠোনটায় অগুন্তি পাথরের স্মৃতিফলক। ভেতরে মস্ত বড় ঘরটায় 50 কারিগর খুটখাট কাজ করে চলেছে। কেউ পাথর খোদাই করছে, কেউ বা ছাঁচে ঢেলে মূর্তি তৈরি করছে। ম্যানেজার একজন জার্মান ভদ্রলোক, চেহারাটি বিরাট। আমাদের বেশ খাতির করে বসিয়ে হোমসের সব প্রশ্নের পরিষ্কার উত্তর দিলেন। খাতাপত্র ঘেঁটে দেখা গেল ডিভাইনের তৈরি নেপোলিয়নের মার্বেল পাথরের আবক্ষ থেকে এ পর্যন্ত কয়েকশো ছাঁচ নেওয়া হয়েছে। বছরখানেক আগেই 6টা মূর্তি একসাথে তৈরি করা হয়েছিল। 3টে পাঠানো হয়েছিল মর্স হাডসনকে, আর বাকি 3টে কেনসিংটনের হার্ডিং ব্রাদার্সের দোকানে। অন্যান্য ছাঁচের সঙ্গে এই বিশেষ 6টির কোনো পার্থক্য নেই। কেনই বা মূর্তিগুলো চুরমার হচ্ছে তাও তিনি ভেবে পেলেন না। সব কথা শুনে তো ভদ্রলোক হেসেই অস্থির। মূর্তিগুলোর পাইকারি দাম 6 শিলিং, খুচরো কিনতে গেলে 12 শিলিং মতো পড়বে। মুখের দুপাশ থেকে 2টো ছাঁচ নেওয়া হয়, তারপর প্লাস্টার অফ প্যারিসের ছাঁচ বেমালুম জুড়ে দিলেই সম্পূর্ণ হয় মূর্তিটা। আমরা যে ঘরে বসেছিলাম, মূর্তিগুলো সাধারণত ওখানেই তৈরি হয়, করে ইটালিয়ান কারিগররা। কারিগরদের কাজ শেষ হলেই প্যাসেজের ওপর মূর্তিগুলো রাখা হয় শুকোবার জন্য, তারপরে যায় গুদমে। এর বেশি আর কিছু বলতে পারলেন না জার্মান ভদ্রলোক।
কিন্তু ফটোগ্রাফটা বার করা মাত্রই দারুণ পরিবর্তন এলো ম্যানেজারের চোখে মুখে। রাগে লাল হয়ে উঠল তার মুখ, নীল নীল চোখের উপর দড়ির মতো ফুটে উঠল কপালের শিরাগুলো। রাস্কেল কোথাকার! হ্যাঁ হ্যাঁ, আমি ওকে চিনি, বেশ ভালোভাবেই চিনি। এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছিল একদিনই, আর তাই এই রাস্কেলটার জন্যে। যেদিন ওর পেছনে পুলিশ এসে হানা দিয়েছিল এখানে, 1 বছরের উপর হলো, রাস্তার একজন ইটালিয়ানকে ছুরি মেরে কারখানা এসে বসেছিল। পিছু পিছু পুলিশও এসে হাজির। বেপ্পো নামেই ওকে জানতাম, পদবি জানি না। এইরকম লোককে কাজ দেওয়ার ফলে ভোগান্তি কিন্তু কম হয়নি আমার। অবশ্য কারিগর হিসেবে লোকটা ভালোই ছিল, প্রথম শ্রেণীর কারিগর হিসেবেই বলবো। কি শাস্তি পেয়েছিল বেপ্পো? আরে মশাই, কপালের জোরে এই লোকটা বেঁচে গিয়েছিল। 1 বছর শ্রীঘর বাসের উপর দিয়েই রেহাই পায় বেপ্পো। আমার তো বিশ্বাস এতদিনে সে খালাস পেয়েছে। অবশ্য এখানে মুখ দেখানোর সাহস আর তার হয়নি। বেপ্পোর এক খুড়তুতো ভাই এখানে কাজ করে, তাকে জিজ্ঞেস করলে ও এখানে আছে কোথায় তা জানা যেতে পারে। না 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 না, ওটি করবেন না। চেঁচিয়ে ওঠে হোমস। কোনো কথা নয়, তার সাথে বেপ্পো সম্পর্কে কোনো কথা নয়। আমার একান্ত অনুরোধ। ব্যাপারটার গুরুত্ব যে কতখানি তা হয়তো আপনি ঠিক উপলব্ধি করতে পারছেন না, কিন্তু আমি যতই দেখছি শুনছি ততই বুঝছি কমা তো দূরের কথা, ধাপে ধাপে বেড়েই চলেছে এর গুরুত্ব। ভালো কথা, খাতাপত্র ঘেটে মূর্তি বিক্রির সময় তারিখটা গত বছরের 3রা জুন বললেন, তাই তো? আচ্ছা, বেপ্পো কবে গ্রেপ্তার হয়েছে সেই তারিখটা দিতে পারেন? তা মাইনের খাতা থেকে মোটামুটি বলতে পারবো। কয়েকটা পাতা উল্টে আবার বলেন, হ্যাঁ, এই তো গত মাসের 20 তারিখ তাকে শেষবারের মতো মাইনে দিয়েছি আমি। ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনার ধৈর্য পরীক্ষা দেওয়ার আর দরকার হবে না বলেই মনে হয়। কাকপক্ষীয় যেন আমাদের গোপন তদন্তের কথা জানতে না পারে, শেষবারের মতো এই অনুরোধ করে আমরা আবার রওনা হলাম পশ্চিম দিকে। দুপুর তখন গড়িয়ে এসেছে। একটা রেস্তোরাঁয় ঢুকে নাকে মুখে গুঁজে কোনো রকমের লাঞ্চ শেষ করলাম। ঢোকবার পথেই খবরের কাগজে দেখি বড় বড় অক্ষরে লেখা আছে, কেনসিংটনে খুন খারাপি, খুনে পাগলের নৃশংস হত্যাকাণ্ড। খানিকটা পড়তেই বুঝলাম মিস্টার হরে সরকার শেষ পর্যন্ত তার সাংবাদিকের কর্তব্যটা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। 6 কলম ঠেসে লিখেছেন ভদ্রলোক। চাঞ্চল্যকর হত্যার শাখা প্রশাখা ছড়ানো বর্ণনা পড়তে পড়তে সত্যি শিহরণ জাগে। ভিনিগার, মরিচ, নুন ইত্যাদি রাখবার স্ট্যান্ডে কাগজটা ঠেস দিয়ে রেখে খেতে খেতে আগাগোড়া পড়ে ফেলল হোমস। বার দুয়েক আপন মনে মুখ টিপে হেসে নিল, তারপর পড়তে পড়তে বলল, ঠিকই আছে ওয়াটসন। শোনো, সবাই শুনে খুশি হবেন যে মিস্টার লেস্ট্রেড বিপুল অভিজ্ঞতা বলে, মানে পুলিশ মহলে যারা সুপ্রতিষ্ঠিত ইনি তাদের অন্যতম। আর মিস্টার শার্লক হোমস অপরাধ বিজ্ঞানের বিশেষজ্ঞ রূপে তিনি সর্বসাধারণের কাছে সুপরিচিত। এরা দুজনেই একই সিদ্ধান্তে এসেছে যে এই শোচনীয় পরিণতির মূলে পূর্ব পরিকল্পিত হত্যার প্রবৃত্তি নেই। নিছক উন্মাত্ততা থেকেই নাকি এই বিচিত্র এবং আশ্চর্য ঘটনাবলীর উদ্ভব হয়েছে। মানসিক গোলযোগ ছাড়া আর কিছু দিয়ে এই ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না ওয়াটসন। সংবাদপত্র হচ্ছে এক অত্যন্ত মূল্যবান যন্ত্র। নাড়াচাড়া করার কৌশলটুকু শুধু জানলেই হলো। তোমার উদরদেব যদি শান্ত হয়ে গিয়ে থাকে তাহলে একবার দৌড়নো যাক কেনসিংটন রোডে। হার্ডিং ব্রাদার্সের ম্যানেজারের বক্তব্য এখনো শোনা হয়নি যে। এম্পেরিয়ামটি বিরাট হলেও প্রতিষ্ঠিত ভদ্রলোক দেখতে খুবই ছোটোখাটো, বেশ চটপটে, চনমনে আর চালাক চতুর।
কথাবার্তা হাবভাবে অফুরন্ত প্রাণরস যেন ঠিকরে ঠিকরে পড়ে। মাথাটিও কিন্তু বেশ সাফ। ইয়েস স্যার, আজকের ইভিনিং পেপারে সব পড়লাম। মিস্টার হরে সরকার আমার খদ্দের। মাস কয়েক আগে একটা মূর্তি তাকে বিক্রি করেছিলাম আমি। স্টেপনির গিল্ডার অ্যান্ড কোম্পানিতে ওই রকম 3টে মূর্তির অর্ডার দিয়েছিলাম, সবটাই বেচে ফেলেছি। হ্যাঁ, কাদেরকে? সেলস বই ঘেটে তা বলে দিচ্ছি। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়েছি। একটা তো জানেন মিস্টার হারকারকে, আর একটা জোসিয়া ব্রাউনকে। মিস্টার ব্রাউনের ঠিকানা লেবার নাম লজ, লেবার নাম ভেল, চিজউইক। আর একটা মিস্টার স্যান্ডি ফোর্ডকে, ঠিকানা লোয়ার গ্রোভ রোড। না না, ফটোগ্রাফ তো দূরের কথা, এইরকম ধরনের লোককে আমি পশ্চিম কালেও দেখিনি। এইরকম কদাকার লোককে একবার দেখলে কি আর ভোলা যায় স্যার? আপনি কি বলেন? কর্মচারীদের মধ্যে ইটালিয়ান আছে কি না? হ্যাঁ, তা আছে বই কি। টুকটাক কাজ আর ঝাড়ামোছা করার জন্য কয়েকজন লোক আছে। ইচ্ছা করলে সেলস বুক খুলে তারা দেখতে পারে বই কি। খাতা খুলে দেখলেই বা ক্ষতি কি? অত কে আর নজর রাখতে চায় বলুন? বাস্তবিকই তাজ্জব কাণ্ড কারখানা বটে। চালিয়ে যান তদন্ত। কোনো জবর খবর পেলে জানাতে ভুলবেন না আশা করি। মিস্টার হার্ডিংয়ের কথা শুনতে শুনতে কিছু কিছু পয়েন্ট লিখে নিচ্ছিল হোমস। দেখলাম বেশ খুশি হয়ে উঠেছে ও। ঘটনার স্রোত ভালো দিকেই চলেছে বলতে হবে। অবশ্য এ প্রসঙ্গে কোনো মতামত প্রকাশ করল না সে। শুধু বলল যে তাড়াতাড়ি বাড়ি না ফিরলে লেস্ট্রেডকে হয়তো বসে থাকতে হবে। তাড়াতাড়ি করে বেকার স্ট্রিটে পৌঁছে অবশ্য দেখলাম লেস্ট্রেডকে রীতিমতো অসহিষ্ণুভাবে ঘরের একোণ থেকে ওকোণে পায়চারি করতে। চোখ মুখের হাবভাব দেখে বুঝলাম সারাদিনে তার কাজ একেবারে বৃথা যায়নি। আমাদের দেখেই থমকে গেল সে। কি খবর মিস্টার হোমস, বরাত খুলেছে নাকি? ধীরে সুস্থে বলল হোমস। হ্যাঁ, সারাদিন বড় খাটাখাটুনি গেছে, আর দিনটা একেবারে বাজে যায়নি। খুচরো দোকানদার থেকে শুরু করে পাইকারি হাড়ের মূর্তি তৈরির কারখানা পর্যন্ত সবই ঘুরে এলাম। এখন আমি আগাগোড়া শুরু করে সবকটা মূর্তিই খুঁজে বের করতে পারি। মূর্তি? চেঁচিয়ে ওঠে লেস্ট্রেড। ঠিক আছে ঠিক আছে, আপনার কাজ করার পদ্ধতি একেবারে আপনার নিজস্ব, এবং আমিও তা নিয়ে আপনাকে কিচ্ছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে সারাদিন আপনার চাইতে খাঁটি কিছু করতে পেরেছি আমি। মৃত লোকটাকে আমি শনাক্ত করতে পেরেছি। বলো কি হে? আর পেয়েছি তার খুন করার আসল কারণ। চমৎকার! আমাদের একজন ইন্সপেক্টর স্যাফরন হিল আবার ইটালিয়ান কোয়ার্টার সম্পর্কে বেশ কিছু জ্ঞান রাখে। নিহত লোকটার গলায় ক্যাথলিক প্রতীক আর তার গায়ের রং দেখে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই দক্ষিণ দেশের। দেখা মাত্র এক পলকেই ইন্সপেক্টর হিল তাকে চিনে ফেলল। লোকটার নাম পিয়াত্তো ভিনাসাসি। জন্ম নেপলসে। লন্ডনের কুখ্যাত গলাকাটাদের অন্যতম সে। মাফিয়ার সাথে জড়িত আছে পিয়াত্তো। মাফিয়া যে গুপ্ত রাজনৈতিক সঙ্গ তা তো আপনি জানেনই। ডিক্রি জারি করে খুনের পর খুন করে যায় এরা। এখন তাহলে সমস্ত ব্যাপারটা দেখুন কীরকম পরিষ্কার হয়ে আসছে। খুন করে ফেরার লোকটাও ইটালিয়ান এবং মাফিয়ার সভ্য। যে কোনো রকমেই হোক নিশ্চয়ই সঙ্গে নিয়ম ভেঙেছিল লোকটা। এই পিয়ত্রকে লাগানো হলো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। পকেটে ফটোগ্রাফটা রাখা হয়েছিল এই কারণে যে সম্ভবত ভুল করে অন্য কাউকে ছুরি না মেরে বসে। লোকটার পিছু নিয়ে পিয়ত্র দেখলো তাকে একটা বাড়ির মধ্যে ঢুকতে। কাজেই বাইরে ওত পেতে রইল সে। বেরোনো মাত্র শুরু হলো ধস্তাধস্তি। ফলাফল তো দেখতেই পেয়েছি। নিজেই কাবু হয়ে পড়ায় মরণ ঘা তাকেই খেতে হয়েছিল। শুনতে কিরকম লাগছে মিস্টার হোমস? সাব্বাস লেস্ট্রেড, সাব্বাস। কিন্তু তোমার মূর্তি চুরমারের ব্যাখ্যাটা ঠিক ধরতে পারলাম না। উফ, শুধু মূর্তি আর মূর্তি। মাথা থেকে কিছুতেই মূর্তিগুলো তাড়াতে পারছেন না বলুন? আরে আসলে ওগুলো কিচ্ছু না,
ছিচকে চুরি, খুব জোর হয়তো ওই 6 মাসের জেল। খুনের মামলা নিয়ে মাথা ঘামাতে বসেছি, ছিচকে চুরি নিয়ে নয়। আবার বলি শুনুন মিস্টার হোমস, সব কটা সূত্রই আমি জড়ো করে এনেছি আমার এই মুঠোই। তাহলে তোমার প্রোগ্রাম? খুব সোজা, হিলকে নিয়ে যাব ইটালিয়ান কোয়ার্টারে। ফটোগ্রাফের সাথে মিলিয়ে লোকটাকে বার করে গ্রেপ্তার করব খুনের অপরাধে। আপনি আসছেন নাকি? আমার আসা সম্ভব হবে বলে মনে হয় না। আমার ধারণা আরও সোজা পথে আমরা পৌঁছতে পারি আমাদের লক্ষ্যবস্তুতে। সঠিক কিছু বলা সম্ভব নয়, উচিতও নয়, কেননা সব কিছুই নির্ভর করছে এমন একটি বিষয়ের ওপর যা তোমার ইচ্ছার বাইরে। কিন্তু গভীর আশা আছে, এবং তা এতই গভীর যে তোমার সঙ্গে বাজি ফেলে বলছি আমি, আজ রাতে যদি আমার সঙ্গে আসলে স্ট্রেট খুনিকে তুমি হাতে নাতে ধরতে পারবে বলেই আমি মনে করি। কোথায়? ইটালিয়ান কোয়ার্টারে? না লেস্ট্রেট, আমার ধারণা চিজউইকের একটা ঠিকানায় তাকে পাওয়ার সম্ভাবনা বেশি। আজ রাত্রে যদি আমার সঙ্গে চিজউইক আসো তুমি, কথা দিচ্ছি কাল তোমার সঙ্গে ইটালিয়ান কোয়ার্টারে আমি যাবই। আর ওয়াটসন, ইতিমধ্যে তুমি আমার জন্য একটা কাজ করো, একটা জরুরি চিঠি লিখে পাঠাতে হবে। ঘন্টা বাজাও, চটপট কাউকে ডেকে পাঠাবার ব্যবস্থা করো এক্ষুনি। বহু অপ্রয়োজনীয় জিনিস বোঝাই করা কয়েকটা ঘর ছিল আমাদের। হোমস তারই একটাতে ঢুকে কাগজ ঘাঁটতে বসলো। বেশ কয়েক ঘন্টা পর যখন সে নিচে নেমে এলো, তার দু চোখে দেখলাম বিজয় উচ্ছ্বাস। মুখে কিন্তু সে নিজের গবেষণার ফলাফল সম্পর্কে কোনো কথাই বলল না। আগাগোড়া ও তদন্তের পদ্ধতি দেখে এটুকু বুঝেছিলাম যে হোমসের বিশ্বাস বাকি দুজন যারা নেপোলিয়নের ওই একই ছাঁচের মূর্তি কিনে নিশ্চিন্ত মনে বসে রয়েছেন নিজেদের বাড়িতে, এবার তারাও জড়িয়ে পড়বেন রহস্যের জালে। এদের মধ্যে একজনের বাড়ি চিজউইকে। বিদঘুটে খুনির আবির্ভাব ঘটবে এবার তারই বাড়িতে। আমাদের চরম উদ্দেশ্য যে তাকেই হাতে নাতে গ্রেপ্তার করা, সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। কিন্তু কৌশলে খবর মারফত একটা ভুল তথ্য পরিবেশন করার পিছনে হোমসের মূল উদ্দেশ্যটুকু অনুমান করে তার চাতুরির তারিফ না করে পারলাম না। এইসব পাগলের কাণ্ড কারখানা ভেবে আমরা যে হাত গুটিয়ে বসে আছি, এই ধারণা নিয়ে নির্ভয়ে আমাদের শিকার বেরিয়ে পড়বে তার নৈশ অভিযানে। কাজেই হোমস যখন আমাকে রিভলভারটা নিতে বলল, তখন মোটেই অবাক হলাম না। সে নিজেও তার প্রিয় হাতিয়ার গুলি ভরা হান্টিং ক্রপটা তুলে নিয়ে পকেটে চালান করে দিল। ঠিক রাত 11টার সময় বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটা 4 চাকাওয়ালা গাড়ি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম হ্যামারস্মিথ ব্রিজের অপর পাশে। গাড়োয়ানকে এখানেই দাঁড়াবার নির্দেশ দিয়ে হাঁটতে হাঁটতে এসে পড়লাম জনবিরল একটা রাস্তায়। নির্জন রাস্তা, কিন্তু দুপাশের সারি সারি বাড়িগুলো ছবির মতো সুন্দর। প্রত্যেকটা বাড়ির সামনে খানিকটা খোলা জমি। রাস্তার বাতির আলোয় একটা বাড়ির সামনে দেখলাম লেখা রয়েছে লেবার্নাম ভিলা। বাড়ির লোক নিশ্চয় শুয়ে পড়েছিল, কেননা হলের সামনে একটাই ফ্যান লাইট ছাড়া আর কোনো আলো দেখলাম না। আলোটার নিস্তেজ গোলাকার ছটা এসে পড়েছিল বাগানের রাস্তায়। রাস্তা আর লনের মাঝখানে কাঠের বেড়া, ঘন কালো ছায়া পড়েছিল ভেতর দিকে। এখানে গা ঢাকা দিয়ে বসলাম সবাই মিলে। ফিসফিস করে হোমস বলল, আমার তো মনে হয় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। কপাল ভালো, বৃষ্টি হচ্ছে না এখন, তাহলে তো আর দুর্ভোগের শেষই থাকতো না। যাই হোক, দেখাই যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। আমার তো ধারণা এত কষ্ট আমাদের বৃথা যাবে না। হোমসের কথা শুনে ভেবেছিলাম না জানি আর কতক্ষণ এভাবে কষ্টে সৃষ্টে গুঁড়ি মেরে বসে থাকতে হবে। কার্যকালেই দেখা গেল এ ভয় একেবারেই অমূলক, কেননা আচম্বিতেই এবং অত্যন্ত আশ্চর্যজনকভাবে শেষ হলো আমাদের প্রতীক্ষা।
চোখের পলকেই আমরা কিছু বোঝবার এবং সাবধান হওয়ার আগেই নিঃশব্দে দুহাট হয়ে খুলে গেল বাগানের দরজা। খড়বগায় কৃষ্ণবর্ণ একটা মূর্তি বাদরের মতো দ্রুত এবং ক্ষিপ্র পদক্ষেপে তীর বেগে ছুটে গেল বাগানের পথে। হলের দরজার উপর থেকে যেটুকু আলো পড়েছিল তারই আবছা আভায় দেখলাম সাত করে মূর্তিটাকে সরে যেতে। পর মুহূর্তেই তা মিলিয়ে গেল বাড়ির অন্ধকারের ছায়ায়। দীর্ঘ বিরতি, নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম আমরা। তারপরেই খুব মৃদু একটা ক্যাচ ক্যাচ শব্দ আমাদের কানে ভেসে এলো। জানলার পাল্লা দুটো খুলে যাচ্ছে ধীরে ধীরে। তারপরেই থেমে গেল শব্দটা। আবারও বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল চারদিক। বুঝলাম বাড়ির মধ্যে ঢুকেছে লোকটা। ঘরের মধ্যে হঠাৎ চোরা লণ্ঠনের ঝলক দেখলাম। ইস্পিত বস্তু নিশ্চিত পাওয়া গেল না সে ঘরে, তাই আলোর চমক সরে গেল পাশের খড়খড়ির পিছনে। সেখান থেকেই পরেরটায়। খোলা জানলাটা নিচে গিয়ে বসা যাক, নিচে নামলেই একেবারে কাবু করে ফেলবো। ফিস ফিস করে বলল লেস্ট্রেড। কিন্তু আমরা উঠবার আগেই আবার বেরিয়ে এলো লোকটা। নিস্তেজ আলোটার তলায় আসতেই দেখলাম বগলের ফাঁকে সাদা মতো একটা জিনিস। জুলজুল করে চারপাশ দেখতে দেখতে সাবধানে এগিয়ে এলো সে। জনহীন রাস্তার শব্দহীনতায় যেন অনেকটা আশ্বস্ত হলো। আমাদের দিকে পেছন ফিরে বসে বোঝাটা নামালো মাটিতে। পর মুহূর্তে শুনলাম দমার শব্দ, আর যেন অসংখ্য টুকরো ছড়িয়ে পড়ল চারিদিকে। নিজের কাজে এতই তন্ময় হয়েছিল সে যে পা টিপে টিপে ঘাসের ওপর দিয়ে আমরা এগিয়ে আসা সত্ত্বেও কোনো রকম পায়ের শব্দ শুনতে পেল না। এর ঠিক পরেই বাঘের মতো লাফিয়ে পড়ল হোমস তার পিঠের উপর। কোথায় পালাবে বাছাধন? এই তো ধরেছি। এবং পর মুহূর্তেই আমি আর লেস্ট্রেড তার হাতের কবজি দুটো চেপে ধরে এঁটে দিলাম হাত করা। হ্যাঁচকা টানে ঘুরিয়ে দেখতে পেলাম তার মুখ, কুৎসিত আর পানসে হলদেটে রং। জিঘাংসা ভরা জ্বলন্ত দৃষ্টি আমাদের উপর ফেলে ছটফট করছিল সে কঠিন বন্ধনের মধ্যে। এক নজরে চিনতে পারলাম তাকে। ফটোগ্রাফে দেখা মুখের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে এ মুখ। হোমস কিন্তু এত কষ্টে ধরা লোকটার দিকে বিন্দু মাত্র মনোযোগ না দিয়ে দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সতর্ক চোখে যা পরীক্ষা করছিল তা একটু আগেই এই কুৎসিত লোকটা বয়ে এনেছিল বাড়ির মধ্যে থেকে। এটাও নেপোলিয়নের মূর্তি। সকালে যেমন দেখেছিলাম ঠিক তেমনই টুকরো টুকরো হয়ে ভেঙে ছত্রাকারে পড়েছিল চারিদিকে। তন্ময় হয়ে একটার পর একটা টুকরো তুলে আলোর সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল হোমস, কিন্তু কোনো প্লাস্টারের টুকরোই বোধহয় তার মনে ধরল না। পরীক্ষা তার সবে শেষ হয়েছে। এমন সময় ঘরে আলো জ্বলে উঠল। খুলে গেল দরজা। শার্ট আর ট্রাউজার পরনে হাসি খুশি গোলগাল চেহারার বাড়ির মালিক বেরিয়ে এলেন বাইরে। শুধলো হোমস। মিস্টার জোসিয়া ব্রাউন? ইয়েস স্যার। আপনি তাহলে মিস্টার শার্লক হোমস? আপনার জরুরি চিঠি আমি পেয়েছি মিস্টার হোমস। যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি করেছি আমি। ভেতর থেকে প্রতিটি দরজায় তালা এঁটে বসেছিলাম কি হয় তা দেখবার জন্য। লেস্ট্রেড কিন্তু রাস্কেলটাকে নিরাপদ জায়গায় চালান করবার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। কাজেই মিনিট কয়েকের মধ্যে গাড়ি এসে পৌঁছানোর পর চারজন মিলে রওনা হলাম লন্ডনের দিকে। মুখ টিপে সমস্ত পথ গেল লোকটা। একটা কথাও বার করা গেল না তার মুখ থেকে। ঝাঁকড়া ঝাঁকড়া চুলের তলা থেকে বাঘের মতো জ্বলন্ত চোখ মেলে আগাগোড়া তাকিয়ে রইল আমাদের পানে। একবার শুধু আমার হাতটা তার নাগালের আসতেই খ্যাক করে কামড় বসাতে গেল ক্ষুধার্ত নেকড়ের মতো। পুলিশ স্টেশনে বেশ কিছুক্ষণ থাকবার পর জানলাম লোকটার জামাকাপড় তল্লাশি করে কয়েকটা সিলিং আর দুমুখো ধারালো ছোড়া ছাড়া আর অন্য কিছু পাওয়া যায়নি। ছোড়াটার হাতলে রক্তের চিহ্ন দেখা গেছে এবং সে বেশি পুরনো নয়। যাবার সময় লেস্ট্রেড বললে, আর কোনো গোলমাল নেই মিস্টার হোমস।
হিল এদের সম্বন্ধে খবরাখবর কিছু রাখে, কাজেই ওর নামটা তার কাছ থেকেই পাওয়া যাবে খন। আমার মাফিয়া থিওরি যে নির্ভুল তার প্রমাণ আপনি পাবেন। কিন্তু আপনার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ মিস্টার হোমস। বেশ কায়দা করে পাকড়াও করলেন বটে হতভাগাটাকে। কি করে যে করলেন তা অবশ্য এখনও বুঝে উঠতে পারলাম না। এত রাত্রে এসব আলোচনা নাইবা করলাম। তাছাড়া এখনো দুটো ছোট জিনিস বাকি রয়েছে। তুমি তো জানোই লেস্ট্রেট, কতগুলো কেসের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ না করলে মোটেই আনন্দ পাওয়া যায় না। এই কেসটি সেই ধরনের। তুমি যদি কাল 6টায় আর একবার বেড়াতে বেড়াতে চলে আসো আমার এখানে, তোমাকে আমি দেখিয়ে দেবো যে এখনো পর্যন্ত এ ব্যাপারের আগাগোড়া কোনো অর্থই ধরতে পারোনি তুমি। পরের দিন সন্ধ্যায় লেস্ট্রেটের কাছে শুনলাম বেপ্পো সম্বন্ধে অনেক খোঁজ খবর জেনে ফেলেছে সে। লোকটার পুরো নাম অবশ্য জানা যায়নি, বেপ্পো নামেই পরিচিত সে। ইটালিয়ান কলোনিতে এক ডাকে সবাই চেনে এবং জানে যে নির্ঝঞ্ঝাট জীবন সে কোনোদিনই কাটায়নি। একসময় কুশলী ভাস্কর হিসাবেও সুনাম ছিল তার, সৎপথে রোজগারও করেছিল বহুদিন। তারপরেই এলো সে পাপের পথে, ফলে দুবার দাঁড়াতে হলো কাঠগড়ায়। একবার ছিঁচকে চুরির জন্য, আর দ্বিতীয় কারণটা আমরা আগেই শুনেছি, জাত ভাইকে ছুরি মারার অপরাধে। ইংরেজি চমৎকার বলতে পারে, কিন্তু বেধড়ক মূর্তি ধ্বংস করার কারণটা কিছুতেই বার করা গেল না তার পেট থেকে। কোনো দিক থেকেই এ সম্পর্কে কোনো খোঁজ খবর জানা যায়নি এখনও। পুলিশ অবশ্য জেনেছে মূর্তিগুলোর সৃষ্টি খুব সম্ভবত বেপ্পোরই হাতে, কেননা গেলডান অ্যান্ড কোম্পানিতে এই জাতীয় কাজই তাকে করতে হতো। অবশেষে শেষ হলো লেস্ট্রেটের বক্তিমে। চেয়ারে নড়ে চড়ে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল হোমস। সদর দরজার ঘণ্টার শব্দ শুনে তার চোখের মনি চিকচিক করে উঠল। 1 মিনিট পরেই পায়ের শব্দ শুনলাম সিঁড়িতে। পর মুহূর্তেই ঘরে ঢুকলেন একজন প্রৌঢ়, লাল মুখ, কাঁচা পাকা জুলপি, ডান হাতে পুরনো আমলের কার্পেটের ব্যাগটা টেবিলে রেখে শুধলো ভদ্রলোক। মিস্টার শার্লক হোমস এখানে আছেন কি? মাথা নিচু করে অভিবাদন জানিয়ে হাসি মুখে বললে হোমস। মিস্টার স্যান্ডিফোর্ড রিডিং থেকে আসছেন? হ্যাঁ, আপনার চিঠি আমি এনেছি। লিখেছেন ডিভাইনের তৈরি নেপোলিয়নের একটা মূর্তি আমার দরকার। আপনার কাছে যেটা আছে তার জন্য 10 পাউন্ড পর্যন্ত দিতে আমি প্রস্তুত। ঠিক আছে তো? হ্যাঁ, নিঃসন্দেহে। আপনার চিঠি পেয়ে বাস্তবিকই অবাক হয়ে গেলাম। দেখুন, আমি খুব গরিব হতে পারি, কিন্তু অসাধু নই। আপনার কাছ থেকে 10 পাউন্ড নেওয়ার আগে তাই আমার মনে হয় আপনার জানা দরকার যে মাত্র 15 শিলিং দিয়ে মূর্তিটা আমি কিনেছিলাম। আপনার মতো শতলোকের পক্ষেই এই সংকোচ মানায় মিস্টার স্যান্ডিফোর্ড, কিন্তু যখন আমি 10 পাউন্ড দেব বলে কথা দিয়েছি তখন আর নড়চড় হবে না। আপনার উপযুক্ত কথাই আপনি বলেছেন মিস্টার হোমস। চিঠিতে লেখা মূর্তি আমি সঙ্গে এনেছি। এই দেখুন। ব্যাগ খোলার পর শেষ পর্যন্ত একটা আস্ত নেপোলিয়নের মূর্তি দেখতে পেলাম চোখের সামনে। এর আগে বারবার দেখেছি রাশি রাশি ভাঙা টুকরো, ভাঙা নমুনা দেখবার সৌভাগ্য হলো এই প্রথম। হোমস পকেট থেকে একটা কাগজ বার করলো, তারপর 10 পাউন্ডের নোটটা টেবিলে রেখে বলল, মিস্টার স্যান্ডিফোর্ড, কিছু মনে করবেন না, এরা সাক্ষী রইলেন। এই কাগজটায় একটা সই দিয়ে দিন। মূর্তির সর্বসত্ত্ব যে আমি কিনে নিলাম এইটুকুই শুধু লেখা আছে এই কাগজে। আমি একটু আটঘাট বেঁধে কাজ করি। মিস্টার স্যান্ডিফোর্ড, সই দিতে বলছি এই কারণেই যে পরে কি ঘটবে না ঘটবে তা তো আর আপনি জানেন না। মিস্টার স্যান্ডিফোর্ড একটু অবাক হয়ে গেলেন, তারপর কাগজে সই করে দিলেন। ধন্যবাদ মিস্টার স্যান্ডিফোর্ড, টাকাটা নিয়ে নিন। আচ্ছা, গুড ইভিনিং। মিস্টার স্যান্ডিফোর্ড অদৃশ্য হওয়া মাত্র হোমসের কাণ্ড কারখানা দেখে
তাজ্জব বনে গেলাম। ড্রয়ারের ভেতর থেকে এক টুকরো সাদা কাপড় বার করে প্রথমে সে বিছিয়ে নিল টেবিলের ওপর। তারপরে সযত্নে সদ্য পাওয়া নেপোলিয়নের মূর্তিটা বসালো কাপড়টার ঠিক মাঝখানে। অবশেষে হান্টিং ক্রপটা দিয়ে মোক্ষম এক আঘাত মারল নেপোলিয়নের ঠিক মাথার ওপর। চুরমার হয়ে গেল মূর্তিটা, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাপড়টার মধ্যে। হোমস আগ্রহে ঝুঁকে পড়ল এই ধ্বংসাবশেষের উপর। পর মুহূর্তেই জয়ের আনন্দে তীব্র চিৎকার করে এক টুকরো তুলে ধরল আমাদের দিকে। পুডিংয়ের মধ্যে কিশমিশের মতো কালো একটা গোলাকার বস্তু আটকে ছিল তাতে। সউল্লাসে চেঁচিয়ে উঠল হোমস, এই তো পেয়েছি পেয়েছি, আমার সন্দেহ একদম মিলে গেছে। আসুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই বর্জিয়ার বিখ্যাত কালো মুক্তোর সাথে। মুহূর্তের জন্য আমি আর লেস্ট্রেড বসে রইলাম নিশ্চুপ হয়ে। তারপরেই ঠিক রসঘন নাটকের চরম মুহূর্তে ধাপে ধাপে পৌঁছে স্বতঃস্ফূর্ত আবেগে ভেঙে পড়লাম ঘন ঘন হাততালিতে। লাল হয়ে উঠল হোমসের পাণ্ডুর গাল। মাথা নিচু করে আমাদের অভিবাদন জানালো সে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে শুরু করলো হোমস। পৃথিবীতে যত নামকরা মুক্ত বর্তমানে আছে তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো বর্জিয়ার মুক্ত। অনেকদিন আগে ডেকার হোটেলে কলোনার যুবকের শোবার ঘরে হারিয়ে গিয়েছিল মুক্তটা। আমার পরম সৌভাগ্য সেই হারানো মুক্তটাই আজ খুঁজে পেলাম। স্টেপনির গিল্ডার অ্যান্ড কোম্পানির তৈরি 6টি নেপোলিয়নের মূর্তির সর্বশ্রেষ্ঠীর মধ্যে। লেস্ট্রেড, তোমার হয়তো মনে থাকতে পারে কিরকম সাড়া পড়ে গিয়েছিল এই মূল্যবান রত্নটি অদৃশ্য হওয়ার পর। লন্ডন পুলিশ বৃথাই চেষ্টা করেছিল এর হদিশ পাওয়ার। আমার কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম আলোকপাত করতে পারিনি আমি। যুবরানীর একজন ইটালিয়ান পরিচারিকা ছিল, সন্দেহ ক্রমে গড়িয়ে পড়ল তার ওপর। লন্ডনে একজন ভাই ছিল বটে তার, কিন্তু ভাই বোনের মধ্যে কোনো রকম যোগাযোগ বার করা সম্ভব হয়নি। পরিচারিকার নাম ছিল লুক্রেতিয়া ভেনাসসি। এই লুক্রেতিয়ার ভাই পিয়েত্রোই যে 2 দিন আগে খুন হয়েছে সে বিষয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। পুরনো কাগজ ঘেটে দেখলাম ছুরি মারার অপরাধে বেপ্পো গ্রেপ্তার হওয়ার ঠিক 2 দিন আগেই উদাও হয়েছে মুক্তটা। বেপ্পো গ্রেপ্তার হয়েছে ঠিক তখনই যখন গিল্ডার অ্যান্ড কোম্পানিতে নেপোলিয়নের 6টা মূর্তি তৈরি হচ্ছিল। বুঝতেই পারছো তারপর যা ঘটেছে। আমাকে অবশ্য উল্টো দিক থেকে সব বুঝতে হয়েছে। মুক্তটা বেপ্পোর কাছে ছিল, কি করে তার কাছে এসেছে তা অবশ্য আমি জানি না। পিয়েত্রোর কাছ থেকে চুরি করতে পারে সে, পিয়েত্রোর সঙ্গী হতে পারে সে, আবার পিয়েত্রো আর লুক্রেতার মধ্যে শত্রুও হতে পারে সে। যাই হোক না কেন, তা জেনে আসল সমস্যার সমাধান এতটুকু করতে পারবো না। আসল ব্যাপার হচ্ছে এই মুক্তটা তার কাছে ছিল এবং ঠিক সেই সময় পুলিশ পিছু নেয় তার। যে কারখানায় সে কাজ করত তারাকে সেখানে পৌঁছে ঝটাপট একটা কিছু ভাবতে বসলো বেপ্পো। মাত্র কয়েক মিনিট হাতে সময়। এই সময়ের মধ্যে মহামূল্যবান পাথরটা কোথাও লুকোতে না পারলে চিরকালের মতো তা হারাতে হবে। একবার দেহ তল্লাশি করলেই পুলিশের হাতে চলে যাবে কষ্টে পাওয়া জিনিসটা। 6টা নেপোলিয়নের মূর্তি শুকোচ্ছিল, একটা তখনও শক্ত হয়ে যায়নি। চকিতে কুশলী কারিগর বেপ্পো একটা মূর্তির ভিজে প্লাস্টারের মধ্যে ছোট একটা ফুটো করে মুক্তটাকে চালান করে দিল ভেতরে। হাতের 2-1 টানেই গর্ত বুজে গেল, আর 5টা থেকে কোনো পার্থক্যই রইল না। এত অল্প সময়ের মধ্যে এমন চমৎকার লুকোনো জায়গা বার করার জন্য তার তারিফ করি আমি। মূর্তি ভেঙে মুক্ত বার করার কল্পনা কারোর মাথাতেও আসবে না, কিন্তু বিচারে 1 বছরের জেল হয়ে গেল বেপ্পোর। ইতিমধ্যে লন্ডনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মূর্তি 6টা। ঠিক কোনটার মধ্যে মুক্তটা আছে তা সে নিজে জানতো না। প্রত্যেকটা মূর্তি ভেঙে দেখা ছাড়া আর কোনো উপায় রইল না তার কাছে। ঝাঁকানি দিলেও বোঝা সম্ভব নয়, কেননা ভিজে প্লাস্টারের গায়ে মুক্তটা আটকে যাওয়ার সম্ভাবনা ছিল।
প্রকৃতপক্ষে হয়েছে তাই। যাই হোক, দমে যাওয়ার পাত্র নয় বেপ্প। অর্ধাবসায় আর সূক্ষ্ম বুদ্ধি নিয়ে শুরু হলো তার তল্লাশ পর্ব। গেল্ডার অ্যান্ড কোম্পানিতে তার এক খুড়তুতো ভাই কাজ করত। তার মারফত সে জানতে পারল কোন কোন দোকান মূর্তিগুলো কিনে নিয়ে গেছে। মর্স হাটসনের দোকানে একটা কাজ জুটিয়ে নেওয়া খুব কঠিন হলো না তার পক্ষে। ফলে 3টে মূর্তির হদিশ বেরিয়ে গেল, কিন্তু মুক্ত পাওয়া গেল না। তারপর কোনো ইটালিয়ান কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে বাকি 3টে মূর্তির ঠিকানা নিল সে। প্রথমটা ছিল হারকারের কাছে, সেখানে পিছু নিল তার কুকাজের সঙ্গী পিয়েত্রো। মুক্ত হারানোর জন্য বেপ্পোকে দায়ী করতেই শুরু হলো বচসা, তারপর হাতাহাতি, সবশেষে বেপ্পোর ছুরিতে পিয়েত্রোর জীবনলীলা সাঙ্গ হলো। প্রশ্ন করলাম, আচ্ছা পিয়েত্রো যদি বেপ্পোর কুকাজের সঙ্গী হয় তাহলে তার ফটোগ্রাফ নিয়ে ঘুরবে কেন? তৃতীয় ব্যক্তির কাছ থেকে খোঁজ খবর নিয়ে বেপ্পোকে খুঁজে বার করার জন্যই ফটোটা রেখেছিল সে। এছাড়া আর কোনো কারণ নেই। সে যাই হোক, ভেবেচিন্তে দেখলাম খুনের পর অযথা দেরি না করে চটপট কাজ সারার চেষ্টা করবে বেপ্পো। পুলিশ গোপন কথা জেনে ফেলতে পারে, এই ভয়ে তাড়াতাড়ি কাজ শেষ করার প্ল্যান করলো সে। পুলিশ কিছু জেনে ওঠার আগেই কাজ শেষ করে যাতে গা ঢাকা দিতে পারে। অবশ্য হারকারের মূর্তির ভেতর মুক্তটা পাওয়া গিয়েছে কিনা তা জানতাম না আমি, আর জিনিসটা মুক্ত কিনা সে বিষয়েও একেবারে নিশ্চিত হতে পারিনি। সে যে মূর্তি চুরমার করেছে মূর্তির ভেতরে লুকোনো অন্য কিছুর জন্য, এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। মূর্তিটাকে অতটা বয়ে নিয়ে গিয়ে বাগানের মধ্যে বাতির তলায় চুরমার করেছে দেখেই তা বুঝেছিলাম। বাকি 3টে মূর্তির ভেতর হারকারের মূর্তিটা অন্যতম ছিল বলেই সাহস করে বাজি রাখতে পেরেছিলাম তোমার সাথে। 2টো মূর্তি তখনও বাকি। লন্ডনে যেটা আছে প্রথমে সেটা চুরমার হবে, এবং তা বুঝেই বাড়ির লোকদের আমি আগে থাকতেই সাবধান করে দিলাম যাতে আবার খুন খারাপির পুনরাবৃত্তি না ঘটে। তারপর গেলাম, ফলে লেস্ট্রেট পেল পিয়েত্রোর খুনিকে। আমি কিন্তু ততক্ষণে জেনে গেছি বর্জিয়ার মুক্তর পিছনেই ধাওয়া শুরু হয়েছে আমাদের। নিহত লোকটার নাম জানার ফলেই 2টো বিচ্ছিন্ন ঘটনার মধ্যে যোগাযোগ পেলাম। বাকি রইল শুধু একটা মূর্তির রিডিংয়ের। মিস্টার স্যান্ডিফোর্ডের মূর্তির ভেতর মুক্ত আছে জেনেই সেটা আনবার ব্যবস্থা করলাম। তোমাদের সামনেই তো পৌঁছেছে আমার টেবিলে, এবং এই সেই বর্জিয়ার মুক্ত। নিস্তব্ধ হয়ে বসে রইলাম সবাই, মুখে আর কিছু বলতে পারলাম না। শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস কাহিনী অবলম্বনে দি অ্যাডভেঞ্চার অফ দ্য সিক্স নেপোলিয়ন। আজকের গল্পের রূপদানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন শার্লক হোমস ও মিস্টার হার্ডিংয়ের চরিত্রে রাজদীপ, লেস্ট্রেট ও হাটসন স্বপন, হারকার ম্যানেজার এবং স্যান্ডিফোর্ডের ভূমিকায় রাজু আঙ্কেল, গল্প পাঠে এবং ডক্টর ওয়াটসনের চরিত্রে আমি স্বর্ণদীপ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।